বর্ষা বর্তমানে বিদায় লগ্নে। আজকে অক্টোবরের 6 তারিখ। এই সময় আম গাছগুলোকে, বিশেষ করে চারা আম গাছগুলোকে হয় সেকেন্ড পটিং করতে হবে, নয়তো করতে হবে ফাইনাল পটিং। এই সেকেন্ড পটিং বা ফাইনাল পটিং করতে গিয়ে আমাদেরকে ছাদের কথাও চিন্তা করতে হবে। তার জন্যই আমি আমার যে সমস্ত চারা আম গাছগুলো রয়েছে সেই সমস্ত চারা আম গাছগুলোকে দেখুন আমি কিন্তু জিও ফেব্রিক গ্রো ব্যাগে রিপোর্ট করেছি। সেকেন্ড পটিংও বলা যায়, আবার ফাইনাল পটিংও বলা যায়। তবে এই যে সামনে যে চারা গাছগুলো দেখছেন, এই চারা গাছগুলোকে দিয়েছি 12 ইঞ্চি গ্রো ব্যাগে। আবার পিছন দিকে যে সমস্ত গাছগুলো রয়েছে সেটা অনেকটাই বড়, তার জন্য তাদেরকে কিন্তু আমি দেখুন 15 ইঞ্চি গ্রো ব্যাগে দিয়ে দিয়েছি। আবার এখানে কিছু আম গাছকে এখনও রিপোর্ট করিনি, তার কারণ হচ্ছে এই সমস্ত আম গাছ রয়ে গেছে 10 ইঞ্চি মাটির টবে। নমস্কার, আমি দেবজ্যোতি, কুচবিহার থেকে। আর আপনারা দেখছেন রান্তুর ছাদ বাগান। দুর্গাপুজোর পর আজকে আপনাদের সামনে আমি আবার চলে এসেছি একটি সম্পূর্ণ ভিডিও নিয়ে। যেই ভিডিওতে আজকে আপনাদেরকে আমি দেখাবো যে সমস্ত আম গাছের চারা আমরা 6 মাস আগে বা 4 মাস 3 মাস আগে লাগিয়েছি। সে সমস্ত চারা আম গাছকে লাগিয়েছিলাম সাধারণ একদম মাটিতে, যেই মাটিতে ছিল না বিশেষ কোনো সার, শুধু অল্প একটু 20% মানে 20 ভাগের মতো কম্পোস্ট মিশিয়ে একদম বাগানের মাটিকে মিশিয়ে গাছগুলো বসিয়ে দিয়েছিলাম। সেই গাছগুলো যখন সেই টবের সঙ্গে ধরে যায় তখন কিন্তু আমি এই যে চারা আম গাছগুলোকে প্রচুর শাখা আনার জন্য ট্রেনিং বলুন, ডগা ঘষে দেওয়া বলুন, কাটিং করা বলুন, সে সমস্ত কিন্তু করেছিলাম, যার ভিডিও আপনারা দেখেছিলেন। তাতে যে নতুন ডালপালা চলে এসেছিল, এরপর যেহেতু গাছগুলোকে বাড়িয়ে নিতে হবে, তার জন্য সবার প্রথমে দরকার উপযুক্ত একটি মাটি, যেই মাটিতে খাবার থাকবে। আবার দরকার উপযুক্ত জায়গা, মানে একটু বড় জায়গা। যেহেতু গাছগুলো 8 ইঞ্চি বা 10 ইঞ্চি টবের মধ্যেই বসানো ছিল, সুতরাং বিশেষ করে আম গাছের ক্ষেত্রে দরকার তাদের একটু বড় জায়গা। যার জন্যই কিন্তু আমি আমার যে আম গাছগুলোকে এই যে জিও ফেব্রিক গ্রো ব্যাগ 15 ইঞ্চি বা 12 ইঞ্চি গ্রো ব্যাগে কিন্তু রিসেন্ট মানে আজ থেকে 20-25 দিন আগে ট্রান্সফার করেছি, মানে রিপোর্ট করেছি। কিন্তু এখনও এই যে মাটির যে কয়েকটি টব রয়েছে সেগুলোকে রিপোর্ট করিনি। তার কারণ হচ্ছে এই মাটিতে আমি মিক্স খাবার দিয়ে দিয়েছি, এবং যেহেতু গাছগুলো কিছুটা ছোট রয়েছে এবং গাছের গ্রোথও ভালো আছে, সুতরাং তার জন্য রিপোর্ট করিনি। আগামী নভেম্বর মাসে এই সমস্ত গাছের থেকে যেহেতু এবছর ফল নিব না, আমি কিন্তু এই গাছগুলোকে রিপোর্ট করে দেব 15 ইঞ্চি গ্রো ব্যাগে। যার জন্যই এই যে 10 ইঞ্চি মাটির টবের গাছগুলোকে রিপোর্ট করিনি। আবার এই যে গাছগুলোকে রিপোর্ট করেছি, এই গাছগুলোকে রিপোর্ট করার কারণ হচ্ছে আপনাদেরকে একটু দেখাই। দেখুন গাছগুলোর যে রুট স্টক সেটা কিন্তু অনেকটাই ভালো, এবং গাছের যে গ্রোথ সেটাও অনেকটা ভালো। যে প্রশ্নে ছিলাম যে গাছকে বাড়াতে গেলে দরকার আমাদের উপযুক্ত জায়গা, উপযুক্ত খাবার। যার জন্যই আমি কিন্তু আমার এই গাছগুলোকে রিপোর্ট করেছি। কেন গাছগুলোকে খাবার এবং বড় জায়গা দরকার? যেহেতু গাছগুলোকে বসানোর পর
একদম খাবার দিয়ে বসানো হয়নি। গাছগুলোকে নার্সারি থেকে নিয়ে আসানোর পর সাধারণ মাটিতে যেহেতু বসানো হয়েছিল, গাছগুলো সেই মাটির টবে ধরে যাওয়ার পর গাছগুলো যখন শিকড় বাকড় বাড়তে শুরু করে, তাই তাদের প্রয়োজন হয় একটু বড় জায়গা এবং একটু খাবারযুক্ত মাটি। ছাদের উপরে যেহেতু আম গাছ, যেহেতু বড় জায়গা দিতে পারছি না ছাদের কথা চিন্তা করে, তাই আমি জিও ফেব্রিক গ্রো ব্যাগকে নিয়েছি এই গাছগুলোকে রিপোর্ট করার জন্য। ফাইনাল পটিং বলুন বা সেকেন্ড পটিং বলুন, এর জন্য মাটিটিকে তৈরি করে নিয়েছি আমি একদম ঝুরঝুরে মাটি, যে মাটির ওয়েট থাকবে অনেক কম, থাকবে জল নিকাশি ব্যবস্থা এবং উপযুক্ত পুষ্টিমৌলে ভরা। তাই আমি আমার যে পদ্মের গামলার মাটি, গত বছরের পদ্মের গামলার মাটি, সেই মাটিটিকে রেখে দেওয়ার পর ভালো করে শুকিয়ে নিয়ে সেই মাটিটিকে আমি বেছে নিয়েছি। কারণ পদ্মের গামলার মাটিতে একটা জিনিস, জল ধারণ যে ক্ষমতা সেটা কিন্তু অনেকটাই কমে যায়, মানে মাটি কিন্তু একদম ঝুরঝুরে হয়ে যায়। যদিও পদ্মের গামলার মাটি এঁটেল মাটিতেই বসানো থাকে, তথাপি তাতে যে কম্পোস্ট ব্যবহার করা হয়, সেই কম্পোস্ট এবং মাটি যখন শুকিয়ে ঝুরঝুরো করে নেওয়া হয়, তখন কিন্তু তাতে কিন্তু মাটি অনেকটাই হালকা হয় এবং ঝুরঝুরো হয়, এবং মাটিতে যে জল ধারণ ক্ষমতা সেটা অনেকটাই কমে যায়। সেই মাটি নিয়েছি এবং সঙ্গে নিয়েছি আমার বানানো যে মিক্স খাবার, যার ভিডিও আপনাদের সামনে আমি প্রচুর তুলে ধরেছি। সেই মিক্স খাবার মিশিয়ে আমি কিন্তু গাছগুলোকে বসিয়ে দিয়েছি। দেখুন, গাছগুলো বসিয়ে দেওয়ার পর গাছগুলোতে কীভাবে আবারও নতুন ডাল, নতুন শাখা আসতে শুরু করেছে এবং গাছে কী রকম কচি পাতা রয়ে গেছে। এ সময় আরেকটি জিনিস আপনাদেরকে করে নিতে হবে, এই রিপোর্টের পাশাপাশি যখনই এইভাবে নতুন নতুন ডাল আসতে শুরু করবে, নতুন পাতা আসতে শুরু করবে, সে সময় কিন্তু আম গাছে বিশেষ করে পোকামাকড়ের উপদ্রব অন্য সময় না হলেও এই যে নতুন পাতা যখন চলে আসে, সে সময় কিন্তু গাছের পোকামাকড়ের উপদ্রব বাড়ে। সে সময় আপনাদেরকে কিন্তু কীটনাশক ব্যবহার করে যেতে হবে, যতদিন না পর্যন্ত আম গাছের পাতাগুলো মোটামুটি এই ধরনের ম্যাচুরেট অবস্থাতে চলে আসে। আমি আমার আম গাছের ক্ষেত্রে যে পোকাটি সবথেকে বেশি ক্ষতি করে, ম্যাঙ্গো ইভিল এবং জাপ পোকা, তাদেরকে নিধন করার জন্য বা তাদেরকে ধ্বংস করার জন্য বা তারা যেন গাছের মধ্যে আক্রমণ করতে না পারে, আমি কিন্তু গাছগুলোতে 15 দিন অন্তর অন্তর পোফেক্স সুপার গাছগুলোতে ব্যবহার করি। আপনাদের কাছে পোফেক্স সুপার থাকতেই হবে এমন কোনো বিষয় না। আপনারা যদি চান জৈব কীটনাশক কাকা ব্যবহার করতে পারেন, বা ইমিডাক্লোপিড গ্রুপের কনফিডার সেটাও কিন্তু ব্যবহার করতে পারেন। তবে আমি দেখেছি পোফেক্স সুপার বিশেষ করে এই আম গাছের নতুন কচি পাতা যখন চলে আসে, সে সময় যদি ব্যবহার করা যায় সবথেকেই বেশি কাজ করে। গেল এই একটি পোর্শন। এবার আসল পোর্শনে আসি। এই যে আম গাছগুলো, এই আম গাছগুলোকে কিন্তু বর্তমানে আর কোনো রকম খাবার দেওয়া যাবে না, কারণ আম গাছের একটি সমস্যা যেটা দেখা দেয়, অতিরিক্ত যদি নাইট্রোজেনযুক্ত খাবার গাছগুলোতে দিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু গাছের যে পাতা সেটা কিন্তু পুড়তে শুরু করে। আর সেটা যেন না হয়, তার জন্যই আমাদেরকে কম নাইট্রোজেনযুক্ত খাবার সেটা গাছগুলোতে ব্যবহার করতে হবে। কিন্তু আবার সেই খাবারে ব্যবহার করতে হবে যে পুষ্টিমৌলগুলো, মানে সেকেন্ডারি যে পুষ্টিমৌলগুলো এবং
এসেনশিয়াল যে পুষ্টিমৌল সেই সমস্ত খাবারগুলো কিন্তু ব্যবহার করতে হবে। এখানে আমি ক্যালসিয়ামের সোর্স হিসাবে ব্যবহার করেছিলাম জিপসাম, পটাশিয়ামের সোর্স হিসাবে ব্যবহার করেছিলাম 0050 সালফেট অফ পটাশ, এছাড়া ম্যাগনেসিয়াম সালফেট, ফসফরাসের উৎস হিসাবে ব্যবহার করেছিলাম সুপার সিঙ্গেল ফসফেট, বোরন, জিঙ্ক, যেন গাছগুলো আরও সুন্দরভাবে বেড়ে উঠতে পারে। তার জন্যই কিন্তু আমি নাইট্রোজেন কম, আদার্স যে পুষ্টিমৌল সেসব কিন্তু মিশিয়ে সেই মিক্স খাবারটি তৈরি করি এবং সেই গাছগুলোতে সেই মিক্স খাবার ব্যবহার করি এবং এই রিপোর্ট করা এতে কিন্তু দেখুন গাছগুলোর চেহারা ঠিক বর্তমানে কি পজিশনে দাঁড়িয়ে গেছে বা কীভাবে নতুন ডাল সহ নতুন পাতা আসতে শুরু করেছে। এছাড়া আম গাছগুলোতে এই যে নতুন মাটি, নতুন খাবার এবং নতুন জায়গা, তাছাড়া যেহেতু বৃষ্টি কিছুটাও হচ্ছে, তাই গাছগুলোতে কিন্তু ফাঙ্গাসের একটু সমস্যা দেখা দিতে পারে এবং এই যে রোদ বৃষ্টির খেলা, নতুন খাবার পেয়ে আম গাছগুলোর পাতার মধ্যে কিন্তু সানবার্ন টাইপের কিছু স্পট দেখা যেতে পারে। তাই আপনারা এই সময় কপার অক্সিক্লোরাইড যুক্ত যে ফাঙ্গিসাইড, ব্লাইটক্স হতে পারে, সে ব্লু কপার হতে পারে, আপনারা কিন্তু গাছগুলোতে অন্তত একবার স্প্রে করে দেবেন। তাহলে গাছগুলোর পাতার মধ্যে কোনো রকমের যে স্পট সেটা কিন্তু দেখা যাবে না। এই ছিল আজকের ভিডিও। নতুন গাছ মানে 6-7 মাস আগের লাগানো গাছ, সে সমস্ত গাছকে উপযুক্ত জায়গা, উপযুক্ত খাবার কেন দেওয়া উচিত তার উপরেই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, কেননা প্রতিদিন দুপুর 2টোয় আমার এই চ্যানেলে কোনো না কোনো ভিডিও চলেই আসে। সেই সমস্ত ভিডিও দেখতে হলে বা পেতে চাইলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে। সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সাথে থাকবেন। ধন্যবাদ।